আমাদের সাথে জোরালোভাবে একটা এইটা বাস্তবায়নের জন্য দাবি করব। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছিলাম। চলার পথে আমাদের সাথে জামাত আসছে, জাতপা আসছে, ডেভেলপমেন্ট পার্টি আসছে। তখন আমরা ৮ দল হলাম। ৮ দলে আমরা কার্যক্রম পরিচালনা করছিলাম। এর ভিতরে আপনারা দেখেছেন যে মামুনুল হক সাহেবের অফিসে যখন আমরা ৮ দল সহ আমরা একটা প্রোগ্রামে ওখানে ছিলাম, তখন অনেক সাংবাদিক বন্ধুরা আপনার ওখানে ছিলেন। সেখানে আমার যেটা মনে পড়ছে, আপনাদের সাংবাদিক বন্ধুদের থেকে এইটাকে জোট হিসাবে আপনারা ওখানে উপস্থাপন করেছিলেন। তখন আমি সকলকে বলছিলাম, সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো যে এটা কিন্তু আমাদের জোট হয় নাই, এটা কিন্তু একটা সমঝোতা। এটাকে আপনারা জোট হিসাবে বলবেন না, আর জোট হিসাবে এটা আপনারা লেখবেন না। তখন কিন্তু জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সেও কিন্তু তার কথা পরিষ্কার বলেছিল যে আমাদের এটা জোট, এটা আমাদের সমঝোতা। এটা আপনাদের স্মরণ থাকার কথা, নিশ্চয়ই স্মরণ আছে। সেইভাবে আমরা পথ চলছিলাম। পথ চলতে গিয়ে এক পর্যায়ে আমরা যখন জামাতের গতিবিধি এবং তাদের অবস্থানটা আমাদের কাছে একটু সন্দেহ মনে হলো, যে তারা এটাকে সমঝোতা না রেখে এটা জোট আকারে তারা নেতৃত্ব নেয়ার একটা চিন্তা আমরা তাদের বিভিন্ন কার্যক্রম আমাদের কাছে মনে হওয়ার পরে আমি জামাতের আমির সহ সেখানে আপনার আরো তাদের উল্লেখযোগ্য দায়িত্বশীল উপস্থিত ছিল। আর বিভিন্ন সময় আমি বলেছি যে আপনারা যদি ইউনিভার্সিটির ছাত্রদের নির্বাচনগুলোকে আপনারা মনে করেন যে তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, তা আমরাও যদি এককভাবে এই দেশের ক্ষমতা নেওয়ার মতো, নির্বাচনে জেতার মতো এইটা যদি আপনারা মনে করেন, তাহলে এইটা কিন্তু আপনাদের আমি বলবো ঠিক হবে না। এই চিন্তাটা আপনাদের পরিবর্তন করতে হবে। কারণ জাতীয় নির্বাচন আর ইউনিভার্সিটি স্থানীয় কলেজ নির্বাচন কিন্তু এক নয়। তখন তারা বলছিল না, আমরা এভাবে চিন্তা করছি না। যদি চিন্তা করে নাই থাকেন, তাইলে আমাদের সামনে পথ চললে আশা করি আমাদের দেশে একটা পরিবর্তন আসবে। আর আমরা কিন্তু আগেই বলেছিলাম, এখনো বলছি, আমরা বিগত 53 বছরে দেখেছি যারাই এককভাবে ক্ষমতায় গিয়েছে তাদের পরিচালনায় আমরা দেশের মানুষ যা চাওয়া পাওয়া আমরা চেয়েছিলাম, তার পরিবর্তে আমরা পেয়েছি ফ্যাসিস্ট চরিত্র, আমরা পেয়েছি দুর্নীতি, আমরা পেয়েছি টাকা পাচারকারী, আমরা পেয়েছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই জন্য আমরা চেয়েছিলাম যে এককভাবে যেন কেউ ক্ষমতায় যেতে না পারে, সে বিএনপি হোক বা আমাদের এই জোটই হোক। আমরা চেয়েছিলাম বিএনপি সহ, জামাত সহ অন্যান্য সবাইকে নিয়ে জাতীয় একটা সরকার গঠন করব। জাতীয় সরকার হলে হবে কি, আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশটাকে সুন্দর করতে পারবো এবং দেশটা সুন্দরভাবে চলবে। কিন্তু যখন জামাতের আচরণগুলো আমরা লক্ষ্য করেছি যে তারা একক ক্ষমতায় যাওয়া এই চিন্তাটা তাদের মাথায় চলে এসেছে, তখন আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনাদের চিন্তাটা মাথা থেকে আপনারা ফেলে দেন। আপনারা চিন্তা করলে তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য কল্যাণ হবে না। আর এটা আমরা জোর দিয়ে বলেছিলাম এই জন্যে যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরোয়ার সাহেব, সে কিন্তু তাদের একটা ঘরোয়া বৈঠকে বলেছিল যে আমরা আমাদের সাথে যে শরীর রয়েছে তাদেরকে আমরা 100 আসন আর আমাদের ব্যাপারে 200 আসন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তখনই এই প্রশ্ন আমরা করেছিলাম যে আমরা তো এটা জোট করি নাই, এটা আমরা করেছি সমঝোতা। তাই নির্বাচনী আসন গঠনের ব্যাপারে সেটা তো আমাদের শীর্ষ পর্যায়ে যারা আমরা দায়িত্বশীল রয়েছি, আমরা এক টেবিলে বসে আমরা আলোচনার ভিত্তিতে তখন আমরা নির্বাচনী আসনগুলো গঠন করব। কিন্তু সেক্রেটারি জেনারেল কথাটা কেন বলছে, এটা বলার পরে তখনও তারা বলেছে যারা এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা কোনো দলীয় বক্তব্য নয়। এই অবস্থা আমরা চলছি না। পরবর্তী আমরা যখন দেখলাম যে এনসিপি, তারপরে আমরা দেখি এবি পার্টি, এরপর এলডিপি, এরপর খেলাফত মজলিস, না এই তিনটে, এদের সাথে তারা আমাদের সাথে আলোচনা না করেই তারা ভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করে, কথা বলে, তাদেরকে
এর সাথে জড়াবার একটা প্রক্রিয়া হিসাবে তারা যখন কাজটা করলো, তখনই আমরা বিভিন্ন কাজে প্রশ্ন ছুড়ে বললাম যে সমঝোতার মধ্যে কাকে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না, এটা তো আমাদের বৈঠক সিদ্ধান্ত। আপনারা এটা করলেন কেন? এবং তারা তাদেরকে এক পর্যায়ে আসন দেওয়ার ব্যাপারে অনেকটা আশ্বস্তও করে দিচ্ছে। এই যে আমাদের কাছে যখন নাকি কঠিন প্রশ্ন আসলো, আসার পরে আমরা দেখতেছিলাম, আমরা আরও লক্ষ্য করেছিলাম যে তারা গোপনে আমেরিকার সাথে তারা বৈঠক করে, খ্রিস্টান মিশনারির সঙ্গে তারা গোপনে বৈঠক করে, তারা ভারতের সঙ্গে বিভিন্ন সময় তারা গোপনে ধারাবাহিক বৈঠক করে। সেখানে ভারতের থেকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, আপনাদের নিশ্চয়ই নলেজে আছে। সেখানে বলেছিল যে জামাতের সঙ্গে এই বৈঠকটা এরা শুধুমাত্র এখন একবার বসে তাই না, এটা তো একটা ধারাবাহিকতার অংশ। তাহলে এই বৈঠক তাদের কিন্তু ধারাবাহিক চলছে। এরপরে খ্রিস্টান মিশনারি সেক্রেটারি যে সে কি বলেছিল যে জামাতের আমির আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের বলেছে যে তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, শরিয়া মানে ইসলাম, ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে না, তারা প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। এই কথাটা যে সে যখন বক্তব্য রেখেছে, এরপর আব্দুল্লাহ মোহাম্মদ জাহেদ সাহেব যখন আমেরিকার সাথে যখন নাকি দূতাবাসে আলোচনা করেছিল, তখন আমাদেরকে এক পর্যায়ে উগ্রবাদী হিসাবে, জঙ্গি হিসাবে সেখানে সে সার্টিফাই বা সার্টিফিকেট হিসাবে ওখানে কিন্তু উপস্থাপন করে এসেছে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে বাংলাদেশ সরকার যারাই ছিল কখনোই বিভিন্ন সময় ভারত বা বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে উগ্রবাদী আছে, জঙ্গি আছে, যখনই এই তুকমাটা আমাদের বাংলাদেশের প্রতি লাগাতে চেয়েছিল, তখনই আমাদের দেশের সরকার কিন্তু বারবার পরিষ্কারভাবে বলেছে আমাদের দেশে কোনো জঙ্গি নাই, উগ্রবাদী নাই। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে আমরা যাদের সাথে সমঝোতায় গেলাম, আর তারাই যে আমেরিকা ওখানে আমাদেরকে বানায় উগ্রবাদী, জঙ্গিবাদী। এগুলো যখন আমরা তার বক্তব্য আপনারা শুনেছেন নিশ্চয়ই, এটা যখন আসলো ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, আর সমঝোতার নামে যখন নাকি তারা এই নেতৃত্বটা নিজেদের হাতে ছিনিয়ে নিয়ে যখন নেতৃত্ব এখন দিচ্ছে জামাতের আমির, তখন আমাদেরকে আসন বন্টন করে আমাদের জন্য রেখে দেয়, আর সমঝোতাটা আর রইল না। অন্যান্য দলকে তারা আসন বন্টন করে দিয়ে ফেলে, আর সমঝোতাটা রইল না। কিন্তু আমাদের যে চিন্তা চেতনা ছিল 53 বছর পরে ইসলাম ক্ষমতায় যাবে, এই দেশ একটা সুন্দর দেশ হবে, আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশটাকে গঠন করব। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে এইটার তৈরি হওয়া যে বড় ভূমিকা আমরা পালন করেছিলাম, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যখন তাদের সামনে ওইভাবে এসে গেল, তখন আমাদের আর মূল্যায়ন সহ ইসলামের মূল্যায়ন আর মানবতা দেশের মূল্যায়নটা যখন থাকছে না, যখন তারা প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে, এইটা যখন নাকি পরিষ্কার তাদের বক্তব্য এসেছিল, তখন আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যে আশা, যে লক্ষ্য নিয়ে আমরা এই ঘর বেঁধেছিলাম, এই সমঝোতা এসেছিলাম, সেই আশাটা কি এক পর্যায়ে ভাঙ্গার উপক্রম যখন হলো, তখন আমরা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছিলাম। এরপর আমরা যে প্রথম 5 দল ইসলামী কওমি ঘরানা নিয়ে এসেছিলাম, তাদেরকে নিয়ে মামুনুল হক সাহেবের অফিসে আমরা আবার ভিন্নভাবে জামাত ছাড়া বৈঠক করেছি। সেই বৈঠকে আমরা বলেছি জামাত তো এখন এই আচরণগুলো করছে, এখন আমরা তাইলে আগে যারা একত্রিত হয়েছিলাম, আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা জাতীয় নির্বাচন করি। তখন এক পর্যায়ে পর্যালোচনার পরে তারা পরিষ্কারভাবে বলেছে যে তারা ওই জামাতের জোট থেকে তারা আসতে রাজি হয় নাই। যেহেতু রাজি হয় নাই, তখন আমরা বাধ্য হয়ে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্য, আমার ভাই একটা প্রশ্ন করেছিলেন বিএনপির সাথে আমাদের সম্পর্কটা কেমন, এমপি মন্ত্রিত্ব, বিভিন্ন আশা, বিভিন্ন প্রচার যে আমাদের এগিয়ে থাকতে পারে, এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক জাতীয় পার্টি বলে, আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় আলোচনা আমাদের সাথে করে থাকে যে আপনারা যদি আমাদের সাথে জোটে থাকেন বা সমঝোতায় থাকেন, তাহলে আমাদের থেকে এই সুবিধাটা পাবেন।
এটা জাতীয় পার্টিও কিন্তু প্রস্তাব অনেকভাবে বিভিন্ন প্রক্রিয়া আমাদেরকে দিয়েছে। এটা আওয়ামী লীগও দেয়, বিএনপিও দেয় এবং অন্যান্য আদার সবাই দেয়। কিন্তু আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করি, সে লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, ইসলামের কল্যাণ। নিছক ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কয়েকটা এমপি পাবে, আমরা দুই একটা মন্ত্রিত্ব পাবো, আর কিছু সম্মান সম্পদের মালিক হব, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তো আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, ইসলামের কল্যাণ। আর যেখানে ইসলাম মানুষের আর দেশের কল্যাণ থাকবে না, সেখানে আমাদেরকে যত অপারে দেয়া হোক না কেন, সেখানে আমরা থাকবো না, ছিলাম না। সামনে আল্লাহ কবুল করে বাঁচায় রাখে, আপনাদের দয়া ভবিষ্যৎ আমাদেরকে পাবে না। এখন আপনারা প্রশ্ন করেছেন সামনে ভবিষ্যতে আপনার একমাত্র পথ চলবে কি? যদি আমরা ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যদি এই পরিবেশ যাদের সাথে আমাদের পাবো, নিঃস্বার্থ, ক্ষমতা লোভী না হবে, সম্পদের লোভী না হবে, যারা নাকি বিভিন্ন ব্যক্তির স্বার্থ পরিচর্যা না করবে, তাদের সাথে আমাদের সামনে ভবিষ্যতে ঐক্য হবে, একসঙ্গে চলার পথ হবে। এটা বাধা না, সামনের পথ খোলা হয়েছে।